সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তো চলতৈত্রে পড়াশোনা করছিলাম। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে বর্তনী নিয়ে শুরু করেছিলাম আমরা, এবং গত ক্লাসে আমরা রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এমন একটি সার্কিটে আমাদের রোধের সমান্তরাল সমবায় বিদ্যমান এবং এর সাথে শ্রেণী সমবায় বিদ্যমান। যখন আমরা এই ধরনের কোন একটা সার্কিট পাবো, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে R1 R2 শ্রেণীতে আছে, R3 এবং R4 প্রচন্ড সমান্তরালে, এবং এই অংশটি আবার এই R2 এবং R1 এর সাথে শ্রেণীতে সংযুক্ত। এইসব ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব? সবসময় আমরা মনে রাখবো, আগে আমরা সমান্তরাল হিসেবটা করব। সমান্তরাল সংযোগে যেসব রোধ থাকবে ফার্স্ট আমরা তাদের তুল্যরোধ বের করব, দেন আমরা পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে করব। তাহলে স্টেপ 1 আমরা খেয়াল করব কোন কোন রোধ সমান্তরালে সংযুক্ত। তো আমরা দেখতে পাচ্ছি R3 এবং R4 সমান্তরালে সংযুক্ত। তাহলে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের 1/Rp = 1/R3 + 1/R4। দেন আমরা এখানে সমাধান করলে পাচ্ছি Rp = 5 ওহম। এখানে আমরা একটা শর্টকাট প্যাটার্ন মনে রাখবো, যখন দুইটি সমমানের রোধ, অনলি দুইটি সমমানের রোধ পরস্পর সমান্তরালে থাকবে, সেক্ষেত্রে তুল্য রোধ অর্ধেক হয়ে যাবে। যেমন আমরা এখানে R3 এবং R4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি 10 ওহম 10 ওহম, 10 ওহমের অর্ধেক হচ্ছে 5 ওহম। তারপর আমরা দেখতে পাচ্ছি তুল্য রোধ কত? 10 এর অর্ধেক, দ্যাট মিন্স 5 ওহম আমরা এখানে পাচ্ছি। তো প্রথমে তাহলে কি করলাম? প্রথমে আমরা এই অংশটির মধ্যে আমরা তুল্য রোধ বের করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু Rp পাই, এই অংশটি R2 এবং R1 এর সাথে শ্রেণীতে সংযুক্ত। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো Rs = R1 plus R3 plus Rp। আমাদের R1 এর মান হচ্ছে 10 plus 15 plus 5। 5 এর আমরা কত পাচ্ছি? 30 ওহম। অর্থাৎ আমরা পাচ্ছি এই বর্তনীর তুল্যরোধ হচ্ছে কত? তুল্যরোধ 30 ওহম। আমরা বর্তনীর তড়িৎ শক্তির মান জানি, আমরা বর্তনীর অভ্যন্তরীণ রোধের মান জানি, তাহলে আমরা খুব সহজেই মোট তড়িৎ প্রবাহ আমরা এখানে বের করতে পারবো। তাহলে এখন আমরা কি করব? মোট তড়িৎ প্রবাহ আমরা নির্ণয় করব। তো আমরা তো সবকিছু জানি, তো সেক্ষেত্রে আমরা জানি মোট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে I = E / মোট রোধ, যেটা আমরা Rs পেলাম, প্লাস স্মলার বা যেটা তুল্য রোধ। তাহলে আমরা কত পাচ্ছি? আমাদের E এর মান হচ্ছে 15, Rs এর মান হচ্ছে আমাদের 30, প্লাস এই আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে 0.5। তাহলে আমরা এখানে কত পাবো? 15 / 30.5। তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহের মান পাবো 15 / 30.5, that means 0.49 এম্পিয়ার। তাহলে আমরা এভাবে মিশ্র বর্তনীর ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ অথবা আমরা তুল্য রোধ আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা তো বর্তনীর মোট প্রবাহ আমরা বের করলাম। এখন যদি আমাদের বলে দেওয়া হয় যে আমাদের R3 অথবা R4 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারণ আমরা বর্তনীতে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ I উৎপন্ন হবে, এবং আইটি আমাদের R1 এবং R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। কারণ দেখতে পাচ্ছি আমরা এখানে কোন ধরনের কোনো শাখা প্রশাখা বা ব্রাঞ্চিং নেই, তার মানে I কোনো বিভক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এজন্য R1 এবং R2 দিয়ে আমাদের মোট তড়িৎ প্রবাহটা আমাদের প্রবাহিত হবে। কিন্তু আমরা এই বিন্দুতে এসে আমরা দেখতে পাচ্ছি আইটি দুটি অংশ বিভক্ত হয়ে যাচ্ছে। আমি একটির নাম দিলাম I3 আর আরেকটির নাম দিলাম I4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে I দুটি অংশ বিভক্ত হয়ে যাচ্ছে। এই I3 এবং I4 মান যদি আমাকে নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? অর্থাৎ যখন আমাদের বলবে R3 অথবা R4 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই ক্ষেত্রে মধ্যে আমরা 4টে স্টেপ ফলো করব। স্টেপগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন।
প্রথম স্টেপ আমরা বর্তনীর মোট তুল্য রোধ নির্ণয় করে ফেলবো। কিছু না, যেটা আমরা করলাম যে 30 ওহম ছিল। স্টেপ 2 মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করবো আমরা, সেটা ছিল 0.49 অ্যাম্পিয়ার, কিছু আগে আমরা যেটা করলাম। এবং তৃতীয় অংশটা খুব ইম্পর্টেন্ট, সমান্তরাল অংশটির বিভব নির্ণয় করতে হবে আমাদেরকে। এই যে R3 এবং R4 এর এখানে বিভব পার্থক্য আমরা পাবো, কারণ এখানে কয়টি বিন্দু, একটি বিন্দু ওই পাশে, একটি বিন্দু আরেক পাশে, তাহলে দুইটি বিন্দুর জন্য আমরা কি পাবো, একটি বিভব পার্থক্য পাবো। অর্থাৎ R3 এবং R4 উভয়ের জন্য বিভবটি সেম হবে। কেন সেম হবে? যেহেতু ওরা সমান্তরালে কানেক্টেড, দ্যাট মিন্স R3 এবং R4 বিভব একই হবে, যেটা আমরা জানি। এবং লাস্ট স্টেপ হচ্ছে ওই বিভব ব্যবহার করে আমরা প্রবাহ নির্ণয় করব, কারণ আমরা বিভব নির্ণয় করতে পারি, আমি রোধের মান জানি। ওকে, আমরা রোধের মান জানি। তো যদি আমি রোধের মান জানি, আমি বিভব জানি, তাহলে আমরা খুব সহজে আমরা কি বের করতে পারবো, খুব সহজে আমরা I এর মান বের করতে পারবো। এবার আমরা সেই I3 অথবা আমরা I4 টি এখন নির্ণয় করব। তাহলে এবার আমরা স্টেপগুলো আমরা একটা একটা করে ফলো করি। স্টেপ 1 ছিল আমাদের কি ছিল, তুল্য রোধ নির্ণয় করা, যে 30 ওহম। স্টেপ 2 মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করা, সেটা কত, 0.49 অ্যাম্পিয়ার। এবং স্টেপ 3 ছিল আমাদের এই অংশটির জন্য আমাদের বিভব নির্ণয় করা, তো আমাদের V ইকুয়াল টু কত, IR। তো আমাদের এই অংশ দিয়ে মোট কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অংশ দিয়ে মোট আমাদের I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটু খেয়াল করি আমরা এখানে, আমাদের পুরো অংশ মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এই অংশ দিয়ে I3 এবং R4 দিয়ে কত, I4। তার মানে টোটাল তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের I, যেটা কত, 0.49। এবং এই অংশটির তুল্যরোধ কত আমাদের, আমরা পেয়েছিলাম যে 10 এবং 10 ওহমের তুল্যরোধ কত ছিল, 5 ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা V ইকুয়াল টু I আমরা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো V প্রাইম ধরলাম, সেটাকে আমরা V প্রাইম ইকুয়াল টু I ইনটু RP। I হচ্ছে মোট প্রবাহ, আর RP হচ্ছে আমাদের কি, তুল্য রোধ ওই অংশটির জন্য। তো আমরা I এর মান জানি, আমরা R এর মানও জানি। তাহলে সেক্ষেত্রে আমরা বিভব পার্থক্য কত পাচ্ছি, 2.45 ভোল্ট। এই 2.45 ভোল্ট R3 এর জন্য 2.45 ভোল্ট পাবো, এবং R4 এর জন্য আমরা 2.45 ভোল্ট পাবো। কারণ কি, কারণ R3 এবং R4 পরস্পর সমান্তরালে সংযুক্ত। তাহলে আমি R3 এর বিভব জানি, আমি R3 এর রোধ জানি। তাহলে আমি এখন খুব সহজে আমরা I3 বের করতে পারবো। সেটা কিভাবে, আমরা যে V ইকুয়াল টু IR, অর্থাৎ V প্রাইম ইকুয়াল টু I3 ইনটু R3। তাহলে I3 ইকুয়াল টু কত পাবো, V প্রাইম ডিভাইডেড বাই R3। এবং সেক্ষেত্রে আমরা I এর মান পাচ্ছি আমরা 0.245 অ্যাম্পিয়ার। ঠিক একই ভাবে আমরা চাইলে I4 টা আমরা বের করতে পারবো। ঠিক একই ভাবে, কিভাবে সেটি, V প্রাইম ইকুয়াল টু I4 ইনটু R4। তাহলে আমরা I4 ইকুয়াল টু V প্রাইম ডিভাইডেড বাই R4, দ্যাট মিন্স V প্রাইম মান হচ্ছে 2.45, R4 এর মান হচ্ছে 10, তার মানে কত, 0.245 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এভাবে যে কোনো ব্রাঞ্চের জন্য বা যে কোনো শাখার জন্য আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। তো এখানে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের I তড়িৎ প্রবাহ এখানে এসে দুইটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো I ইকুয়াল টু I3 এবং I4 হবে, তাই না? তো একটু আমরা বের করে দেখি আসলেই I3 এবং I4 মিলে I হচ্ছে কিনা, আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি I3 এর মান হচ্ছে 0.245 এবং I4 এর মান হচ্ছে কত, 0.245। আমরা যখন এই দুটোকে যুক্ত করব, অর্থাৎ 0.245 প্লাস 0.245 ইকুয়াল টু 0.49 আসে। তার মানে আমরা খুব সহজে বলতে পারি যে আমাদের I এখানে দুইটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যদি আমাদের রোধের মান ভিন্ন হয়, সেক্ষেত্রে আমাদের I এর মানও ভিন্ন হবে। আর যেহেতু রোধের মান একই, এই জন্য আমরা কি পাচ্ছি, দুইটার ক্ষেত্রে হয়তো সমান তড়িৎ প্রবাহ পাচ্ছি। তাহলে আমরা এখন প্রমাণ করতে পারছি যে I ইকুয়াল টু কত, I3 প্লাস I4। ওকে, তাহলে আমরা তাহলে আরেকটা সার্কিট দেখব। এবার আমরা যে বর্তনী দেখব, এই ধরনের একটা বর্তনী, দেখতে খুব কমপ্লেক্স মনে হলেও এই বর্তনী খুব সহজ একটি বর্তনী। শুধুমাত্র আমরা এখানে বুঝতে হবে
কোন কোন রোধ কে কার সাথে কিভাবে সংযুক্ত আছে। এবং এই বর্তনীর ক্ষেত্রে, এই ধরনের বক্স বর্তনীর ক্ষেত্রে আমরা শুরু করব সবসময় ডান দিক থেকে। আমরা এই দিক থেকে আস্তে 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 আমরা এদিকে আসবো। শুরুতে আমরা দেখব R5 এবং R6 কিভাবে সংযুক্ত। এই ক্ষেত্রে আমরা সবসময় আমাদের পরিবাহী বা রোধের দুইটি প্রান্তবিন্দু আগে আমরা নির্ণয় করে নেব। আমাদের R5 এর প্রান্তবিন্দু একটু হচ্ছে এখানে আর একটু হচ্ছে এখানে। R6 এর প্রান্তবিন্দু একটু হচ্ছে এই প্রান্তে আর একটু হচ্ছে কোথায়, ঠিক এই প্রান্তে। ওকে, তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের R5 এবং R6 একটির পর একটি সজ্জিত। তার মানে R5 এবং R6 পরস্পর শ্রেণীতে সংযুক্ত। এরপরে R5 এবং R6 এর দুটি প্রান্তবিন্দু হচ্ছে একটি এখানে আর একটি হচ্ছে ঠিক এই বিন্দুতে। অর্থাৎ R5 এবং R6 এর প্রান্তবিন্দু এই বিন্দু এবং এই বিন্দু। আচ্ছা, আমরা নামকরণ করি। ধরলাম এটা A, এটা B, এটা C, এটি D আর এটি ধরলাম E, বুঝে সুবিধার জন্য। তো আমরা দেখি, ফার্স্ট আমরা আবার একবার বলি, R5 এর প্রান্তবিন্দু হচ্ছে A আর B, R6 এর প্রান্তবিন্দু হচ্ছে B এবং C। দ্যাট মিন্স তারা কি আমাদের সমান্তরালে দেখা যায় কি ওদের প্রান্তবিন্দুগুলো এইভাবে থাকে, ওরা দুইটা প্রান্তবিন্দু কমন থাকবে। আর শ্রেণীতে কি হয়, একটি কমন আর একটি কমন থাকে না। তো আমরা R5 এবং R6 হচ্ছে R5 এরপর R6, দ্যাট মিন্স ওরা হচ্ছে কি শ্রেণীতে সংযুক্ত। এরপর দেখব R5 এবং R6 এর প্রান্তবিন্দু হচ্ছে এখন A এবং C। R4 এর প্রান্তবিন্দু A এবং C, তাহলে R4 এদের সাথে সমান্তরাল সংযুক্ত। এরপর আমরা দেখি যে R2 এদের সাথে কিভাবে সংযুক্ত। তো আমরা দেখব R2 এর একটা প্রান্তবিন্দু হচ্ছে এইটা অবস্থিত, R2 এর প্রান্তবিন্দু D, দেখেন এখানে কোনো রোধ নেই, তার মানে আমরা বলতে পারবো R2 এর প্রান্তবিন্দু কোথায়, ঠিক এখানে অবস্থিত। যদি এখানে রোধ থাকতো সেই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার ছিল, যেহেতু কোনো রোধ নেই তার মানে R2 এর একটা R2 এর প্রান্তবিন্দু হচ্ছে কোথায়, C তে। তাহলে R2 এদের সাথে আবার সমান্তরালে সংযুক্ত। এবার দেখবো আমরা এই অংশটির প্রান্তবিন্দু হচ্ছে D, R2 এর প্রান্তবিন্দু হচ্ছে কত, A, আর R1 এর একটি প্রান্তবিন্দু হচ্ছে D, R2 এর প্রান্তবিন্দু হচ্ছে E। তার মানে আমরা বলতে পারবো যে এই অংশটি R1 এর সাথে আমাদের শ্রেণীতে সংযুক্ত। ওকে, এবার আমরা এই সার্কিটটা আমরা বুঝলাম ফাইন যে এরা R5 R6 শ্রেণীতে, R5 R6 এর সাথে R4 সমান্তরালে, এবং এই অংশটির সাথে R2 হচ্ছে আমাদের সমান্তরালে, এবং এই পুরো অংশের সাথে R1 হচ্ছে কিসে, আমাদের শ্রেণীতে সংযুক্ত। তো এই ধরনের আমাদের সার্কিট সমাধান করতে একটু প্রবলেম হয়ে যাবে। তো এই কারণে আমরা ঠিক এটার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমরা নতুন করে রাখবো, দেন আমাদের জন্য এটি সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তারপর শুরুতে আমরা পেয়েছিলাম কি R5 R6 শ্রেণীতে, R5 এবং R6 পরস্পর কি শ্রেণীতে অবস্থিত। এই অংশটির সাথে আমাদের R4 সমান্তরালে, কারণ R5 R6 এর সাথে R4 টা হচ্ছে সমান্তরালে। আবার এই অংশটির সাথে R2 হচ্ছে সমান্তরাল, এই অংশটির সাথে আমাদের R2 হচ্ছে কি সমান্তরাল। আবার এই অংশের সাথে R1 হচ্ছে কি শ্রেণী, এই অংশটা R1 হচ্ছে শ্রেণী। এখন দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে চলে আসছে। এখন আমরা খুব সহজে তুল্যরোধ নির্ণয় করতে পারবো, খুব সহজে আমরা মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। আমি আরেকবার বলছি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা সার্কিট, এর জন্য আমি আবারও বলছি সার্কিটের কথা। R5 R4 ওদের প্রান্তবিন্দু একটি কমন, একটি, বাকিগুলো ডিফারেন্ট, A এবং C, দ্যাট মিন্স ওরা শ্রেণীতে। R5 R6 এর প্রান্তবিন্দু গুলো হচ্ছে C এবং A, R4 এরও A এবং C, দুইটা মিলে যাচ্ছে, দ্যাট মিন্স ওরা হচ্ছে এই অংশের সাথে সমান্তরালে। এরপর আমাদের যদি বলি এই অংশটির প্রান্তবিন্দু কোথায়, C তে, অ্যাকচুয়ালি C তে না, আমরা D তে ধরতে পারবো, যেহেতু এখানে কোনো ধরনের শুধুমাত্র তার আছে, কোনো রোধ নেই। C এবং D এখানে সেম প্রান্তবিন্দু। R2 এর প্রান্তবিন্দু তাহলে একটি হচ্ছে A বিন্দু আর একটা হচ্ছে কোথায়, D বিন্দু, আর একটা হচ্ছে A বিন্দু। অর্থাৎ এদের প্রান্তবিন্দু এবং R2 এর প্রান্তবিন্দু একই, দ্যাট মিন্স সমান্তরালে, এবং এই অংশের সাথে আমাদের R1 হচ্ছে শ্রেণীতে। তাহলে আমরা এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা সবসময় কি নিব, তাহলে আমরা খুব সহজে যাই চাইবো আমরা তাই বের করতে পারবো। যদি বলে দেওয়া হয় আমাদেরকে R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, তো সেক্ষেত্রে আমরা কি করব, স্টেপ 1 তুল্যরোধ,
স্টেপ 2 তড়িৎ প্রবাহ, স্টেপ 3 এই অংশটির বিভব, এবং স্টেপ 4 ওই বিভব ব্যবহার করে আমরা মানে R2 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ চাইলে আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা এই বর্তনীকে আমরা তাহলে সমাধান করব। তাহলে শুরুতে আমরা দেখতে পারবো ফার্স্ট আমরা RS বের করব R5 এবং R6 এর জন্য, এবং সেক্ষেত্রে কত পাবো 10 আর 5 15 ওহম পাবো। এই অংশটি R4 এবং R2 পরস্পর সমান্তরালে সংযুক্ত, তাই সেক্ষেত্রে আমরা পাবো 1/RP = 1/RS 1/R4 + 1/R2। তাই আমরা এলসিএম করব, লসাগু গসাগু করব, তাই আমরা RP এর মান পাবো 60/19 = 3.16 ওহম। কারণ 4 4 15 60, 3 3 20 60, তারপর 5 12 60, দেন 12 3 15 15 4 19, সেক্ষেত্রে কত হচ্ছে 3.16। আবার এই অংশটি আমাদের R1 এর সাথে হচ্ছে শ্রেণীতে, তার মানে আমরা মোট তুল্য রোধ RT নাম দিলাম, টোটাল থেকে T আসছে, তাহলে আমরা T দিতে পারি, যেহেতু আমি এখানে একটা RS একবার ইউজ করছি, আমি এখানে আরেকবার RS না ইউজ করলাম, RT না বললাম, তাই R1 + RT, এবং সেক্ষেত্রে তার আছে 13.16 ওহম হচ্ছে কি মোট তুল্য রোধ। এবং পরবর্তীতে তড়িৎ প্রবাহ I = E/RT। যেহেতু এখানে আমাদের অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা স্মল r এর কোনো মান আমরা নিই, তাহলে আমরা কত পাচ্ছি এখানে আমাদের I এর মান 1.52 অ্যাম্পিয়ার, 20/13.16 তো 1.52 অ্যাম্পিয়ার আসবে। এখন যদি আমাকে বলা হয় যে আমাদের R4 এর মধ্য দিয়ে অথবা R2 এর মধ্য দিয়ে অথবা এই অংশের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা যে কোনো একটি বের করব, তাহলে আমরা বাকিটা অটোমেটিক বের করতে পারবো যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই যদি আমাদের বলে, আমি একটু নামকরণ করি, এটা ছিল আমাদের I, মোট প্রবাহ R1 এর মধ্যে মোট প্রবাহ প্রবাহিত হবে, এবং সেটা I এখানে এসে বিভক্ত হয়ে যাবে। ধরলাম এইটির নাম দিলাম I2, এইটি দিলাম আমাদের I4, আর এটির নাম দিলাম I5। তাহলে যদি আমাকে বলা হয় I2 I4 অথবা I5 বের করো, আমরা যে কোনো একটি বের করবো, দেন বাকিগুলো আমরা অটোমেটিক বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে I2 বের করি, সিমিলার ওয়েতে আমরা I4 অথবা I5 আমরা চাইলে বের করতে পারবো। তাহলে আমরা একটু শুরু করি। তাহলে আমাদের স্টেপ 1 আর 2 অলরেডি করা আছে। স্টেপ 3 কি ছিল, এই অংশের বিভব কত সেটা আমরা বের করব। স্টেপ 3 তে বিভব, স্টেপ 3 ছিল বিভব নির্ণয় করব। V প্রাইম = I ইনটু এই অংশটির রোধ। I কেন ধরলাম, কারণ এখানে তো অ্যাকচুয়ালি টোটাল প্রবাহ হচ্ছে I, আর এটার তুল্য রোধ হচ্ছে কত RP। তাহলে আমরা কত পাবো, এখানে I এর মান হচ্ছে 1.52 আর RP এর মান হচ্ছে 3.16। তাহলে এখানে আমরা বিভবের মান পাবো 1.52 into 3.16, that means 4.8032 ভোল্ট হচ্ছে আমাদের কি এই অংশটির জন্য বিভব। যেহেতু আমি বিভবের মান জানি, তাহলে আমরা I এর মান খুব সহজে বের করতে পারবো। একটু মুছি আমি অংশটি। যেহেতু আমি বিভবের মান জানি, বিভবটি হচ্ছে আমাদের কত 4.08, তাহলে R2 এর বিভব কত 4.0880, R4 এর বিভব কত 4.80, R5 এবং R6 এর জন্য কত 4.80। কারণ যেহেতু ওরা সবাই সমান্তরালে সংযুক্ত, দ্যাট মিন্স তার বিভবটি অবশ্যই কি হবে, সেমই হবে। তাহলে ফার্স্ট আমরা I2 বের করার চেষ্টা করি। তাহলে আমরা যদি I2 বের করতে চাই, স্টেপ 4 এ গিয়ে আমরা I2 বের করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো V প্রাইম = I2 into R2, কারণ আমরা জানি V করলে কত I1, বা I2 = V প্রাইম ডিভাইডেড বাই R2। আমাদের V প্রাইমের মান হচ্ছে 4.8032, আর R2 এর মান হচ্ছে আমাদের কত 5। তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো কত ডিভাইডেড বাই 5, 0.96 এম্পিয়ার। কিছু আমরা বাদ দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা ফুল ভ্যালুটা নিচ্ছি না।
তাহলে আমি শুধু I4 বের করতে পারবো কিভাবে, V প্রাইম ইকুয়াল টু I4 ইন্টু R4, তাহলে আমাদের I4 দাঁড়াবে V প্রাইম বাই R4। চাইলে আমরা I5 বের করতে পারবো। I5 এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, B প্রাইম ইকুয়াল টু I5 ইন্টু এটার তুল্য রোধ, এই দুটির তুল্য রোধ কত ছিল, RS ছিল। তাহলে আমরা I5 ইকুয়াল টু পাবো B প্রাইম ডিভাইডেড বাই RS। এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে I2, I4 এবং I5 যোগ করলে আমরা মোট তড়িৎ প্রবাহ পেয়ে যাচ্ছি। এই মানগুলো আপনারা একটু বের করে নেবেন। মোটামুটি এইটুকুই আমরা সার্কিট নিয়ে বা টোটাল বর্তনী যেটা আমরা আলোচনা, যে বেসিক যে আলোচনা ছিল ওটা যদি আমরা এখানে রেখে দিব। এগুলো যদি পারেন অ্যাটলিস্ট এই ধরনের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, রোধ নির্ণয় করতে হবে, বা আপনার তুল্য রোধ বের করতে হবে, কোন ধরনের খুব একটা সমস্যা আপনারা আর ফেস করবেন না। তবে অবশ্যই 4টি স্টেপ মনে রাখবেন। প্রথম স্টেপ তুল্য রোধ, দ্বিতীয় স্টেপ আমাদের তড়িৎ প্রবাহ, তৃতীয় স্টেপ ওই অংশটি বিভব এবং ওই ক্ষেত্রে কি ইউজ করব, ওই অংশের জন্য মোট প্রবাহ এবং ওই অংশটির জন্য মোট রোধ, এবং ফাইনালি আমরা কি করতে পারবো, ওই বিভবকে ব্যবহার করে আমরা প্রতিটি অংশের জন্য আমরা আয়ের মান বের করতে পারবো। আর আমাদের বক্স আকারে আমরা সার্কিট আসবে, অবশ্যই আমরা একটি সাধারণ একটি সার্কিটের মধ্যে আমরা তাকে রূপান্তর করে দেব। এই ছিল আমাদের আজকে লেকচার। ধন্যবাদ সবাইকে। সামনের দিকে আমরা আরো অনেক বেশি প্র্যাকটিস করবো, দেন আমরা আস্তে আস্তে কি করবো, আমরা যে কোনো সার্কিট যে কোনো ভাবে দেখবো যে আমরা একসময় সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।